সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে গণ অধিকার পরিষদ। আছে বিএনপি বা বড় কোনো দলের জোটে যাবার পরিকল্পনাও। তবে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হলে পাল্টে যেতে পারে হিসাব নিকাশ। সুষ্ঠু নির্বাচনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ২০১৮ সাল শুরুতে কোটা সংস্কার আন্দোলন, পরে ডাকসুর ভিপি নির্বাচনের মধ্য দিয়ে আলোচনায় নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন সহ বেশ কজন ছাত্রনেতা। পরে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারীরা ২০২১ সালে গঠন করেন গণ অধিকার পরিষদ। নানা সময় আওয়ামী সরকারের বিরুদ্ধে সমালোচনা, নূরের উপর ধারাবাহিক হামলা, রাজপথে আন্দোলন সহ নানা কর্মসূচি দিয়ে আলোচনায় দলটি। স্বৈরশাসনের পতনের পর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চায় গণ অধিকার পরিষদ। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দিতে চায় দলটি। আছে জোট গঠনের চিন্তাও। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদেরও আলাপ আলোচনা চলছে। একটা হচ্ছে যে নির্বাচনী জোট করা, এবং আরেকটা হচ্ছে যে অন্তত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেই আসনগুলোতে নির্বাচন করবেন সেখানে একটি দলের প্রার্থী হলে অন্য দলের সেখানে প্রার্থী থাকবে না। তবে হিসেব পাল্টে যেতে পারে গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হলে। এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে পুরনো সম্পর্ক ধরে নির্বাচন কেন্দ্রিক ঐক্য হলে ভোটের মাঠে বড় পরিসরে প্রভাব ফেলা সম্ভব, বলছেন দলটির সাধারণ সম্পাদক। দুই দলের উত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং আমাদের রাজপথে বোঝাপড়া আছে, সম্পর্ক আছে। আমরা মনে করি যদি এই দুটি দল এক হয় সেক্ষেত্রে অবশ্যই নতুন নাম হতে হবে, এবং যারা আসলে তাদের দলের নেতৃত্বের জায়গায় রয়েছে, আমাদের দলের নেতৃত্বের জায়গায় রয়েছে, আলোচনা এবং সাম্যের ভিত্তিতে এই নেতৃত্ব ফরমেশনটা ঠিক করতে হবে। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা আছে তাদের। অভিযোগ, পতিত সরকার পালিয়ে গেলেও থেমে নেই ফ্যাসিবাদী পরিকল্পনা। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা গুলি করে মানুষ হত্যা করেছে, দমনপীড়ন করেছে, এদেরকে গ্রেপ্তারে যদি বিশেষ অভিযান নির্বাচনের আগে না চালায় সেক্ষেত্রে নির্বাচনী পরিবেশ তৈরি করা অত্যন্ত কঠিন হবে। নির্বাচন না হওয়া থেকে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে। কাজে আগামীতে যদি একটা সুষ্ঠু নির্বাচন না হয় তাহলেও কিন্তু বাংলাদেশ একটা বড় ধরনের আবার সংকটে পড়বে। প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর এই কাঠামো দিয়ে আমার মনে হয় না যে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নূর রাশেদের। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচারও চান তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে রাজধানীর বিজয়নগর থেকে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। মোহাম্মদ রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি আপনারা এর মধ্যে নিয়েছেন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে 50টি আসন ঘোষণা করেছি, আরো 100 আসনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে আমরা ৩০০ আসনে নির্বাচন করব। এই লক্ষ্যে আমাদের যারা প্রার্থী রয়েছে তারা তাদের আসনগুলোতে যাচ্ছে, গণসংযোগ করছে, শোভাযাত্রা করছে, মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, এবং তারুণ্যের প্রতি মানুষের একটি সাড়া রয়েছে। বিশেষ করে এই গণ অভ্যুত্থানে যেহেতু তরুণদের বিশাল ভূমিকা ছিল, এবং এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট আমরাই সৃষ্টি করেছি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, এবং এই আন্দোলন করতে গিয়ে আমরা নানান ধরনের হয়রানি, জেল, জুলুম, রিমান্ডের শিকার হয়েছি। আমরা ওই সময় আপোষহীন ছিলাম, আন্দোলন সফল করেছিলাম, যে কারণে ২৪ সালের এই গণ অভ্যুত্থান সম্ভবপর হয়েছে। তো আমাদের প্রতি মানুষের আকর্ষণ আছে, আমাদের প্রতি মানুষের ভালোবাসা আছে। আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। সেক্ষেত্রে আবার আপনাদের বড় দলগুলোর সাথে জোটে যাওয়ার কথা শোনা যাচ্ছে, আবার এনসিপির সাথে একীভূত হওয়ার কথাও শোনা যাচ্ছে। তাহলে আপনাদের পরিকল্পনা আসলে কি? এককভাবে নির্বাচনে যাওয়া নাকি জোটবদ্ধ বা একীভূত হয়ে নির্বাচনের পথে হাঁটছে গণ অধিকার পরিষদ? দেখেন, বাংলাদেশের যে নির্বাচনের বাস্তবতা, তফসিল ঘোষণা হওয়ার আগে আসলে ওইভাবে কোনো দলের সাথেই নির্বাচনী জোট আসলে তৈরি হয় না। সবসময় আসলে তফসিল ঘোষণার পরে নির্বাচন নিয়ে জোটগতভাবে নির্বাচন নিয়ে এক ধরনের আলোচনা সৃষ্টি হয়। তো আমরা যে ধরনের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এককভাবেই নির্বাচন করতে চাই, এই ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। তবে তফসিল ঘোষণার পরে যদি সেই সময়কার
প্রেক্ষাপট এবং প্রয়োজনে মনে হয় যে কারোর সাথে জোট করা দরকার, আমরা অবশ্যই জোট করব। তবে আমরা 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি এবং সেই যুগপৎ আন্দোলন একসাথে দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করা, সেই সময় 31 দফার যে ঘোষণা রাষ্ট্র সংস্কারের এবং একই সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা রয়েছে। তো বিএনপির সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। বিএনপির বাইরেও যে এনসিপি তারাও আমাদেরকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়েছে যে আমরা একসাথে কিভাবে কাজ করতে পারি, সেই লক্ষ্যে দল দুটির একীভূত হওয়া সেটি নিয়েও আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে কয়েকটি আসলে বাজে মন্তব্য করার কারণে এখন আসলে সেই একীভূত হওয়ার যে প্রক্রিয়া সেটা এখন স্থবির হয়ে আছে। তবে তারা যদি আন্তরিক হয় এবং তাদের যে অপরিপক্ক আচরণ সেই আচরণ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখনো পর্যন্ত আন্তরিক রয়েছি এবং তারা জোট গঠনের ব্যাপারে আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে আমরা এক দল না হতে পারলেও যাতে একজোট হয়ে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত আমাদের মতামত আমরা জানাইনি। এর বাইরেও অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি জামাতের পক্ষ থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকেও তারাও চায় যে আমরা যাতে তাদের সাথে কাজ করি। তবে আমরা এখনো পর্যন্ত আপনারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। আরেকটি বিষয় একটু সংক্ষেপে জানাবেন যে নির্বাচনের আগে তো জুলাই সনদ বাস্তবায়নের দাবি রয়েছে আপনাদের, সেটি আসলে বর্তমান প্রেক্ষাপটে কতটা সম্ভব, যেহেতু ফেব্রুয়ারিতেই আসন্ন নির্বাচনের হওয়ার একটি তারিখ ঘোষণা করা হয়েছে? দেখেন, ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় সেক্ষেত্রে বাংলাদেশে আরেকটি ১১ সৃষ্টি হবে। এই যে সাম্প্রতিককালে আমরা দেখছি বিভিন্ন জায়গায় একের পর এক আগুন লাগছে, এই আগুন লাগার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি কয়েকদিন আগেই বক্তব্যে আমি অসংখ্যবার বলেছি যে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ অগ্নিসংযোগ করা, গুপ্ত হত্যা করা, নানানভাবে নির্বাচন বানচালের একটি চক্রান্ত করবে। আওয়ামী লীগ বাংলাদেশে তখনই ফিরবে যখন আর একটি ১১ সৃষ্টি হবে। এর বাইরে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। যে কারণে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এখন তারা পরিবেশ নষ্ট করার বা অস্থিতিশীল করার এক ধরনের চক্রান্ত করছে। এই জন্য আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটির ভিত্তিতে আমরা অসংখ্যবার সরকারকে জানিয়েছি যে নির্বাচনের আগে আওয়ামী লীগের যারা গুন্ডা মাস্তান ছিল তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। নির্বাচনের জন্য আসলে পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশের দিকে আসলে মনোযোগ দিচ্ছে না। বিশেষ করে এই জুলাই জাতীয় সনদ নিয়ে যে মতপার্থক্য, দেখেন সরকার কিন্তু এনসিপি কে বারবার বলেছে যে আমরা এই জুলাই সনদের আইনগত ভিত্তি এবং অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি আমরা দিব, এবং জুলাই সনদের যে অঙ্গীকারনামা সেখানেও কিন্তু এই বিষয়টি স্পষ্ট করা আছে। তারপরেও এনসিপি তারা আসলে কেন জুলাই সনদে স্বাক্ষর করেনি আমরা বলতে পারবো না। তাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটিও করা হবে। এখন আমার কাছে মনে হয় যে এনসিপির এক ধরনের রাজনৈতিক অপরিপক্কতা রয়েছে, যেমন তাদের মার্কা নিয়ে তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছে। দেখেন, মার্কা তো আমরা আমাদের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী মার্কা পাইনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই যে আমাদের তালিকা এর মধ্য থেকে নিতে হবে। তো এনসিপি কে একই প্রস্তাব দিয়েছে। এর আগে শাপলা প্রতীক বাংলাদেশ কংগ্রেস চেয়েছিল, নাগরিক ঐক্য চেয়েছিল, তাদেরকে দেয়নি। হাসিনার সময় চেয়েছিল, দেয়নি। তো এনসিপি এখন আসলে এই শাপলা প্রতীক নিয়ে যে ধরনের বিতর্ক সৃষ্টি করেছে, আমার কাছে মনে হয় যে এনসিপি হয়তো আগামী নির্বাচনে তারা যেতে চায় না। বাট আমার পক্ষ থেকে যে পরামর্শ থাকবে যে জুলাই জাতীয় সনদে তাদের স্বাক্ষর করা উচিত। এখন সময় রয়েছে, এই সময়ের মধ্যে স্বাক্ষর করা উচিত এবং নির্বাচন কমিশন আসলে তাদেরকে সহযোগিতা করতে চায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা নির্বাচন কমিশন এক ধরনের হস্তক্ষেপ তৈরি করছে। তো এই নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে না থাকতে পারে তো সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন আসলে কিভাবে হবে আমি জানি না। এনসিপি নতুন দল, বাট তারা খুব অপরিপক্ক আচরণ করছে, তারা হটকারিতা করছে। এইভাবে আসলে রাজনীতি হয় না। মোহাম্মদ রাশেদ খান, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।